হোক কাল হোক, আমার দেশকে করেন, আপনার দেশকে করেন, আমেরিকা আরেক দেশকে করুক, আরেক দেশ আমেরিকাকে করুক, দেয়ার উইল বি ওয়ার। সো আমার দেশে কেন আমি এই ওয়ারটার জন্য প্রস্তুত থাকবো না? বাংলাদেশ এত পচা বা এত গভীরে আমরা চলে গেছি 15টা বৎসরে, যে এই গভীরতা থেকে তুলতে গেলে এটা তো শুধুমাত্র দুইটা জিনিস আছে, যে হামজা বা রুস্তম শুধু না যে বাংলাদেশকে এই কাদা বা পচা জায়গা থেকে তুলবে, এটার সাথে দুইটা জিনিস রিলেটেড। যত শক্তি সেটা সমানুপাতিক ভাবে সেটার সময়ও লাগবে, শক্তি এবং সময়। অর্থাৎ আমাদের আন্তরিকতা সবার, বাংলাদেশের সবার আন্তরিকতা লাগবে এবং একই সাথে সময় লাগবে। 1 ইয়ার আমার মনে হয় না ইজ নট এনাফ। 1 ইয়ারে এই দেশের এই পচা অবস্থা থেকে দেশকে তোলা যাবে না। না। আমি কিন্তু 1 বছরে আমরা কার্যকরী কোনো উদ্যোগ দেখি নাই। আমি ওটা বলছি না, লাগবে ওটা সমস্যা না, কিন্তু এই যে একটা কার্যকরী যে উদ্যোগ নেয়া, এবং আপনি দেখেন যে এখনো যেই যে অস্ত্র কেনার বা যে বিষয়গুলো নিয়ে হচ্ছে, সেখানে এখনো আওয়ামী লীগের লোকজন হাসিনা আত্মীয় স্বজনরাই এখনো সেই ডিলের মধ্যে আছে। তো এখন ভালো জিনিস না, আমরা কমিশন এবং চুরি করে আমরা সব খেয়ে ফেলতেছি। এখন আসেন আপনি আসেন একটু অস্ত্র কেনার ব্যাপারে আমরা যাই। আমাদের নতুন এয়ারক্রাফট কেনার ব্যাপারে আমরা সবাই জানতাম যে নতুন এয়ারক্রাফট কেনা দরকার। এখন আমরা এখানে একটা নতুন পয়েন্ট, আমি যেটা আপনার এখানে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এয়ার ডিফেন্স ভার্সাস অ্যাক্টিভ এয়ার, মানে ফাইটিং মানে ইয়ার। এখন আপনাকে যদি আমি একটা ছবি পাঠিয়েছিলাম কোনো ভাই, যদি আপনি কাইন্ডলি যেখানে একটা ম্যাপে আমাদের 6টা 7টা ছবি, যেটা মানে আমাদের অ্যাডভান্সরি জাস্ট আলোচনা করার জন্য, এটা কাউকে ইন্ডিকেট করে না। যদি এখানে কোন ভাই আপনি যদি দেখেন যে আমাদের ঢাকা, মানে আমরা যদি গোল করে যদি দেখি, ঢাকা বাংলাদেশ মোটামুটি একটা গোল করে যদি দেখি, তাইলে আপনার দেখেন যে আমাদের আশেপাশে মোটামুটি ভাবে 7টা এয়ারবেজ আছে এবং মোটামুটি এভারেজ ডিস্টেন্স কিন্তু প্রায় সবগুলোরই 200 এন্ড অ্যাবাভ। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের উই নিড এ ভেরি স্ট্রং এয়ারফোর্স। আমাদের একটা স্ট্রং এয়ারফোর্স দরকার। কারণ আপনি বলতে পারেন যে বাংলাদেশকে কে অ্যাটাক করবে? হিস্ট্রি থেকে তো আসছে, হিস্ট্রি বলে দিচ্ছে যে দেয়ার উইল বি অ্যাটাক, আক্রমণ হবেই। আজ হোক কাল হোক, আমার দেশকে করেন, আপনার দেশকে করেন, আমেরিকা আরেক দেশকে করুক, আরেক দেশ আমেরিকাকে করুক, দেয়ার উইল বি ওয়ার। সো আমার দেশে কেন আমি এই ওয়ারটার জন্য প্রস্তুত থাকবো না? তো হাসিনা আমলে এই 6টা বা 7টা এয়ারবেজের কথা কি একবারও হাসিনার মাথায় আসে নাই? একটা বার কি আসে নাই? হাসিনা এটাকে বলে দিল কি যে অ্যাক্টিভ এয়ার ডিফেন্স হলে হবে আমাদের। এয়ার ডিফেন্সের আকাশটাকে ভাগ করা হয়েছে 3টা ভাগে, নিয়ার স্কাই, মিড স্কাই, ফার স্কাই। মানে আপনার কাছে যে আকাশটা দেখবেন দ্যাট ইজ নিয়ার স্কাই, এন্ড দেন মিড স্কাইটা হচ্ছে মোটামুটি মাঝে একটা মিডিয়াম অ্যালটিটিউডের জন্য। এখন আপনি মনে করেন এই যে আমি আপনার এই যে ছবিটার ভিতরে দেখেন 7টা এয়ারবেস, এই 7টা এয়ারবেস থেকে এনি টাইম যদি একটা হোস্টাইল এয়ারক্রাফট যদি বাংলাদেশে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু এয়ার ডিফেন্স দিয়ে কি এটাকে ঠেকাতে পারবেন? নো। দেন ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইয়ার স্ট্রং এয়ারফোর্স। একটা স্ট্রং এয়ারফোর্সের আপনাকে ডিপেন্ড করতে হবে। 15 বছরে উনি ফেলা করে না আমরা এয়ার ডিফেন্স হলে আমাদের হবে, আমাদের এয়ারফোর্স লাগবে না। এবং আমাদের দাদাদের চাপে আমরা কোনো এয়ারফোর্সটাকে আমরা রিচ করলাম না। আমরা নতুন মডেলের এয়ারক্রাফট আমরা আনলাম না। পাকিস্তান যেভাবে ঢেলে সাজালো এবং পাকিস্তান যে সুন্দর একটা খেলা দেখালো গত মাসে বা তার আগের মাসে, সে সুন্দর মানে আমাদের সেই প্রস্তুতিটা আমাদের কপালে নাই। এখন আমরা যদি এই গত 15 বছরে যে পরিমাণ টাকা চুরিদারি হয়েছে, যে পরিমাণ টাকা বিদেশে নিয়ে গেছে, এবং আমাদের তথাকথিত ভাগিনা তার বিনোদনের জন্য যে পরিমাণ, তার একটা বিয়ে এবং ডিভোর্সের জন্য যে পরিমাণ টাকা আমাদের খরচ হচ্ছে, সেটা দিয়ে তো আমরা স্কোয়াড্রনের পর স্কোয়াড্রন এয়ারক্রাফট কিনতে পারতাম। সজীব জুয়ের বিয়ে এবং তার তালাক, এই দুটার জন্যই তো যে পরিমাণ টাকা গেছে, সেই টাকা দিয়ে তো আমাদের এয়ারক্রাফট মানে আমাদের তো স্কোয়াড্রন আফটার স্কোয়াড্রন কেনা যায় এয়ারক্রাফট। তো হাসিনা কেন আমাদের এখানে অ্যাক্টিভ এয়ার ডিফেন্সটা, মানে এয়ার ডিফেন্স না দিয়ে উনি কেন অ্যাক্টিভ এয়ারফোর্স আমাদের এই স্ট্র্যাটেজিতে উনি গেলেন না? আমি আরেকটা বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে আপনার 2011-এ একটা হিউ উঠলো কি? সেটা হচ্ছে যে শেখ মুজিবের হাতে লেখা 1 পিস কাগজ বলে পাওয়া গেছে, যেখানে শেখ মুজিবুর রহমান নিজের হাতে সে বাংলাদেশের ডিফেন্স প্ল্যান লিখে গেছে। এটা জনৈক এক ব্যক্তি, সে আমাকে বললেন দেখো এই কাগজটা পেয়েছি, এটা শেখ মুজিবকে তো তারা আবার একটা অন্য বন্ধু বলে ডাকতো,
whatever may be, to my understanding he is not a friend of us. তো শেখ মুজিবের হাতে লেখা একটা বাংলাদেশের ডিফেন্স প্ল্যান, সেখানে সে বলেছে কোর কনসেপ্ট, মানে নদীর ওই পারে একটা কোর, কোর মানে 3 ডিভিশনে আর কি, 3টা ডিভিশন মিলে একটা কোর, নদীর ওই পারে একটা কোর, নদীর এই পারে একটা কোর হবে, এটা হবে। তো শেখ মুজিব তার ডিফেন্স দিয়ে গেল, তারপরে সেখানে ফোর্সেস গোল তৈরি করা হলো, হাসিনা ফোর্সেস গোল তৈরি করলো, তৈরি করার পরে অ্যাক্টিভ এয়ার ডিফেন্সে না যায় একটা এয়ারক্রাফট কেন কেনা হলো না? এটা কি শেখ মুজিবের সেই স্বপ্নের মধ্যে, খোয়াবের মধ্যে ছিল না? আজকে যে পাইলটটা মারা গেছে, তার বাবার কান্নাটা কি, ক্যান সামওয়ান ফিল ইট? আজকে যে ছোট ছোট শিশুগুলা মারা গেল, ওই শিশুগুলার বাবা মায়ের কান্নাটা, আমরা তো সবাই ম্যাচিউর, আমাদের কিডস আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের যদি আল্লাহ না করুক আমাদের কান্নাটা একবার অ্যাজিউম করে আমরা একবার চিন্তা করতে পারি, হু ইজ দি, মানে এটার জন্য ইয়েটা কে, হু ইজ দি মানে মেন পার্সন বিহাইন্ড দিস? ইজ অনলি হাসিনা, হাসিনার ইন্ডিয়া দূষণ নীতি। এই দুইটা কারণে আজকে আমরা পিছিয়ে গেছি। 15 বছরে যে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে লাগছে, 15 ইয়ার্স এর ভাইরাস ব্যাকটেরিয়া মুছতে আমাদেরকে এটার যে অ্যান্টিবায়োটিক আমাদের নিতে হবে, সেটাই হচ্ছে কি এখন আমাদের মেন মেজার। কি মেজাজ আপনি মনে করেন নেওয়া উচিত? কি মেজাজ নেওয়া? আমি তো এটা মনে করি যে একটা জিনিস, আমি আমার প্রফেশনে থাকতো এবং আমি এখন হয়তো একটা কর্পোরেট প্রফেশনে আছি, যেহেতু আমি এই বাহিনীটা আমার একটা জানের বাহিনী, আমি এই বাহিনীতে ছিলাম 25 ইয়ার্স, ইটস এ গোল্ডেন টাইম। সো এই বাহিনীকে তো আমার হৃদয় থেকে মুছতে পারবো না এবং বাংলাদেশকেও মুছতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সবকিছু ঢেলে সাজাতে, উই হ্যাভ এভরিথিং, আমাদের সবকিছু আছে। ইউ হ্যাভ গুড পাইলটস, ইউ হ্যাভ গুড অফিসার। আপনি দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো একটা অফিসারকে নেন, যে কোনো একটা লিউটকে, একটা লেফটেন্যান্ট ক্যাপ্টেন নেন, এন্ড কম্পেয়ার উইথ আদার গাইস, অন্যান্যদের সাথে আপনি তুলনা করান, হি ইজ স্কিল ইন এভরি সাইড। আপনার মানে তথাকথিত এইচএসসি দিয়ে, ইন্টার পাস দিয়ে এই যে ব্রিলিয়ান্ট অফিসার গুলোকে সাবজুগেট করে রাখা হয়, এন্ড হোয়াট এলস দি আদার লার্নেড পিপল দে আর লার্নিং? ইজ ইট দি এডুকেশন? এইটা কি সেই শিক্ষা যে আমি শিক্ষিত হলাম আর আপনি 8 পাস, আপনাকে আমি 8 পাস গুলো টিচ করবো? সরি, আই ডোন্ট গিভ ইউ মানে উদাহরণ, আমি কি ওটা করব? তো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ এয়ারফোর্স, গুড অফিসার আছে, গুড সেটআপ আছে আমাদের। আমরা যদি আপনার একটু যদি আরেকটা যদি ছবিতে একটু যেতেন কনক ভাই, যেখানে অনেকগুলা লাল ডট দেওয়া আছে, জাস্ট পিকচার, এটা না কনক ভাই, স্লাইডে না, একটু যদি ওই পিকচারে আপনি একটু দেখেন কনক ভাই, এখানে আমি আপনার বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশ ম্যাপের ডান সাইডে, মানে আমাদের দর্শকদের ডান সাইডে আমরা একটা মালার মতন লাল অনেকগুলা মালা দেখতে পাচ্ছি। সো দিস অল ওয়্যার দি এয়ারফিল্ডস। এটা ব্রিটিশ আমলের এয়ারফিল্ড, যেটা উপরে শুরু হয়েছে আপনার আসামের গুয়াহাটি, দেন শিলং, দেন সিলেট, দেন শমশেরনগর, তারপরে ত্রিপুরা, কুমিল্লা, এদিকে হাটহাজারী, এদিকে চট্টগ্রাম, এদিকে হচ্ছে গিয়া চকরিয়া, এন্ড দেন কক্সবাজার। এতগুলা এয়ারফিল্ড ছিল বাংলাদেশের কোন একটা সময়, অর্থাৎ 1945 পর্যন্ত, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, বার্মা ক্যাম্পেন, তখন ব্রিটিশরা এই সবগুলাকে অপারেশনাল রেখেছিল। তার মানে এই জায়গার স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। স্ট্র্যাটেজিক ভ্যালু আছে জন্য আপনি দেখেন এখানে 9টা এয়ারফিল্ড। এই 9টা এয়ারফিল্ডের এখনকার কি অবস্থা? 9টা এয়ারফিল্ডের মধ্যে একটা একটা করে আসি, কক্সবাজার রানিং, চকরিয়া ভূমিদস্যুরা দখল করে এখানে ঘর বাড়ি বানায় ফেলেছে। দেন আপনি আসেন হাটহাজারিতে, হাটহাজারিটা ভূমিদস্যুরা দখল করে ঘর বাড়ি বানায় ফেলেছে। এইভাবে আপনি কুমিল্লাতে আপনি মনে করেন ওটাও মানুষ খেয়ে ফেলছে। তো আর আসাম টাসাম এগুলো আমরা বাদ দিলাম। তো আমরা প্রথমে তো আমরা আমাদের নিজেদের জিনিসটাকে আমরা গুছিয়ে রাখতে পারি নাই। এই যে একটা রানওয়ে দরকার একটা এয়ারক্রাফটের জন্য, বা একটা প্লেন উঠানামার জন্য আপনার দরকার একটা রানওয়ে। এয়ারক্রাফট তো আর আকাশ থেকে এমনি তো গুলতির মতন মেরে দিলাম, আকাশে উড়ে গেল আর উড়ে চলে আসলো, তাতে তো ট্রেনিং হবে না। ইউনিট রানওয়ে টু টেক অফ টু ল্যান্ড, এবং সেই রানওয়েটা অপারেশনাল রাখতে হবে। তা আপনার এই জিনিসই তো মানুষ ভূমিদস্যুরা খেয়ে ফেলছে। দেন আপনি দেখেন 1985 এর একটা পিকচার আপনাকে আমি পাঠিয়েছি, যদি আপনি কাইন্ডলি ওটা একটু শো করেন আমাদের দর্শকদের জন্য। 1985 এ ঢাকা কুর্মিটোলা আমাদের কুর্মিটোলা রানওয়ের আশেপাশে কোনো জনবসতি ছিল না। দেন এই একই ছবি আপনার যদি দেখেন 2004 এ সেখানে আস্তে আস্তে ঘর বাড়ি হওয়া শুরু করবো, হাউজিং হওয়া শুরু করবো।
2025 এসে এটা পুরোপুরি স্লাম এরিয়ার মতন হয়ে গেল। ইটস এ ডেন্স এরিয়া। এখন এই ডেন্স এরিয়াটাতে আপনি দেখেন এখানে যদি কোনো ক্রাইসিস হয় এখানে কি করবে? বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তারা প্রতিবাদ করেছে যে রানওয়ের অ্যাপ্রোচ অ্যাঙ্গেলে এই বিল্ডিং এত হাইটের বিল্ডিং এগুলো রাখা যাবে না। তাহলে রাজুক কি করলো? রাজুক তথাকথিত যে রাজুক যারা বিল্ডিং এর পারমিশন দেয় এতগুলা চেক টেক করে, রাজুক এখানে এত হাইটের বিল্ডিং গুলা বানালো, এই অ্যাপ্রোচের মধ্যে বানালো। যদি এই অ্যাপ্রোচের মধ্যে যদি এটা যদি জেনারেল পিকচার হয়ে থাকে, তাহলে আপনি এখন চিন্তা করেন যে একটা এয়ারক্রাফট আকাশে উঠে বিল্ডিং দেখে সে তার ল্যান্ডমার্ক কেমনে পাবে যে আমার রানওয়ে এই বরাবর এবং আমাকে এই বরাবর প্লেনটাকে ল্যান্ড করাতে হবে, অথবা বেলি ল্যান্ডিং করে অ্যাটলিস্ট আমি জনগণকে সেভ করব। এটা একটা। তার মানে আমাদের যেটা আসতেছি সেটা হলো যে আমাদেরকে প্রপার ম্যানেজমেন্টে যেতে হবে। প্রপার ম্যানেজমেন্টটাতে কি? উই হ্যাভ এভরিথিং, উই হ্যাভ ল্যান্ড, আমাদের রানওয়ে আছে, আমাদের লালমনিরহাটটাকে অপারেশনাল করা হোক, আরো অপারেশনাল হবে, আমাদের নতুন এয়ারক্রাফট কেনা হোক। মানে এয়ারক্রাফট কেনা এটা 1 বছরের মানে কাজ না। একটা এয়ারক্রাফট কিনতে গেলে সেটার স্পেক মানে স্পেসিফিকেশনটাকে সিলেক্ট করা, বাংলাদেশের জন্য কোনটা বেস্ট ফিট হবে সেটাকে রাখা, পাইলটের কনভার্সন করা, সেই পাইলটকে বিদেশে পাঠানো, সেটাকে সে ট্রেনিং করবে, সেটাকে সে চালায় আবার বাংলাদেশে আসবে। এটা চারটিখানি কথা না, ইটস এ লং টাইম। হাসিনা 15 বছর এই জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। এই জিনিসগুলো যদি আমরা করি, আমার মনে হয় উই ক্যান হ্যাভ এ স্ট্রং এয়ারফোর্স। আমাদের একটা স্ট্রং বিমান বাহিনী যদি আমাদের হয়, এন্ড দেন আলটিমেটলি ইনশাল্লাহ এটা নিয়ে যে এই যে কথাগুলা, এই কথাগুলা এখানে আর আসবে না।